এ- এইটা আপনার প্রায় সরকারি, অনেক সময় তো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে তো অনেক সময় কম্পিউটার স্কিল চায়। তখন আপনার এইটা আমার এই ট্রেনিং এর যে কিছু শিখছি, এটা আমি তখন কাজে লাগাইতে পারবো। এন্ড আমার সার্টিফিকেটটা শো করলে আমি এক ধাপ আগে এগিয়ে থাকবো, আমি মনে করি। এন্ড যেহেতু আমি কম্প্লায়েন্স অডিটে আছি, এখানে অনেক আপনার এক্সেল, ওয়ার্ড, তারপর পাওয়ার পয়েন্ট, এগুলার রিলেটেড অনেক কাজ করতে হয়। হুম হুম। হ্যাঁ, তার মানে আপনার জন্য বেশ ইফেক্টিভ হবে আর কি কাজগুলো, হ্যাঁ, আশা হ্যাঁ। করছি। যদিও এক এক সেক্টরের কাজ এক এক রকম, আশা করতেছি বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা। স্যার শাহিদুল ইসলাম, জি বলেন। স্টোর অ্যাসিস্ট্যান্ট স্যার, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বগুড়া ইউনিট। বগুড়া? বগুড়া কোথায় অফিস? স্যার গাবতলি, বাইগুনি গাবতলি। আপনাদের তো অনেক দূর আমাদের অফিস থেকে। জি স্যার, আমার নিজের বাসা অবশ্য পাবনাতে। এখানে স্যার যে এক্সেল কে বলা হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। হ্যাঁ, স্প্রেডশিট। সেকেন্ড। এটা হচ্ছে এক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যে মাইক্রোসফট এক্সেল এই সফটওয়্যারটা আপনি কিভাবে ইনস্টল করবেন আপনার কম্পিউটারে? এটা তো মাইক্রোসফট অফিস যখন আমরা ইনস্টল করি তখন তো এটা অটো সিস্টেমে হয়ে যায়। হ্যাঁ, এটা অফিস অফিস 10 হোক, অফিস যে অ্যাপ্লিকেশনের কোনো। মধ্যেই আমাদের এই সফটওয়্যারটা। মাইক্রোসফট অফিসটা আসলে একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যেই আপনি এট এ টাইম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আরো অনেকগুলা সফটওয়্যার পেয়ে যাবেন। আচ্ছা, সবাইকে আমি একটু মিউট করে দিচ্ছি। কেউ এখন আসলে আর আনমিউট করে কথা বলতে পারবেন না। যদি কারো কোনো কথা থাকে অবশ্যই চ্যাট বক্সে লিখবেন, অথবা হ্যান্ড রেজ করবেন। তাহলে হ্যান্ড রেজ করলে আমি কথা বলার সুযোগ দিব। আর যদি কোনো আপনার কমিউনিকেশন করার জন্য কিছু বলতে চান, কোনো কমেন্ট বা কোনো মতামত, সেটা চ্যাট বক্সে দিয়ে দিব। আমি চ্যাট বক্স খেয়াল করি আর কি, চ্যাট বক্সে যা লিখবেন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা। তো স্প্রেডশিট হচ্ছে এমন ধরনের একটা অ্যাপ্লিকেশন যেটা আসলে মূলত ডাটা নিয়ে কাজ করে। ডাটা স্টোর করা এবং অ্যানালাইজ করা। ডাটা স্টোর এবং অ্যানালাইসিস করার জন্য যে সফটওয়্যারটা, সেগুলোকে বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। এবং এই স্প্রেডশিট সফটওয়্যার গুলোর মধ্যে একটা হচ্ছে আপনার এক্সেল, মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে? কেউ যদি ম্যাক ব্যবহার করেন, ম্যাকের আছে হচ্ছে নাম্বারস। অনলাইনে গেলে সেটা গুগল শিট। আর গুগল শিটটা গুগলের, বুঝতে পারতেছেন। এছাড়া আরো অনেক ধরনের ইয়ে আছে। লিব্রা অফিস হচ্ছে আপনার, যদি আপনি লিনাক্সে যান লিব্রা পেয়ে যাবেন, লিব্রা অফিস। এরকম আরো অনেক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার আছে, তবে বহু প্রচলিত যদি বলেন সেটা হচ্ছে এক্সেল। ঠিক আছে? তাহলে স্প্রেডশিটটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার যে কি করে, ডাটা স্টোরেজ এবং অ্যানালাইসিস নিয়ে কাজ করে থাকে। ঠিক আছে? এই দাগাদাগি করেন না, দাগাদাগি করতেছে কে? আচ্ছা, তো এক্সেল এর ফাইলগুলোর এক্সটেনশন হয় এরকম: ডট এক্সএল এস এক্স। আর এটা হচ্ছে ডট এক্স, আর একটা হচ্ছে ডট এক্সএল এস। ডট এক্সএল এস এটা হচ্ছে 2013 ভার্সন পর্যন্ত ছিল, 2016 ভার্সন থেকে ডট এক্সএল এস এক্স এই ফরম্যাটে ডাটাগুলোকে স্টোর করা হয়, যার জন্য পুরান ভার্সনের যে সফটওয়্যার গুলো দেখবেন এক্সেল এর, সেগুলো এক্সটেনশন দেখবেন ডট এক্সএল এস। আর 16 থেকে যেগুলো দেখবেন সেগুলো সব হচ্ছে এক্সএল এস এক্স। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্প্রেডশিটের একটা শিট, বা একটা শীট বলবো আর কি, এটাকে শীটই বলে। শীট গুলো হচ্ছে এরকম অসংখ্য, যে আপনি আয়তক্ষেত্রগুলো দেখতেছেন, ঠিক আছে, যে আয়তক্ষেত্রগুলো ছোট ছোট ঘর, এগুলোকে বলে এক একটা সেল।
এই সেলগুলা নিয়ে, প্রত্যেকটা সেল নিয়ে হচ্ছে এরকম অসংখ্য সেল নিয়ে আপনার এই মাইক্রোসফট মানে স্প্রেডশিট বা প্রত্যেকটা শিট গঠিত হয়। প্রত্যেকটা সেলের মধ্যে আপনি ডাটা স্টোর করতে পারবেন। প্রত্যেকটা সেলের মধ্যে আপনি ডাটা স্টোর এবং ডাটাকে অ্যানালাইসিস করতে পারবেন। আপনার এক্সেলের যত কাজ, প্রত্যেকটা কাজ আপনাকে সেলের উপর করতে হবে, এটা হলো বিষয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা দেখবেন অনেকে বলবে ওয়ার্কশিট, অনেকে বলবে ওয়ার্কবুক। ওয়ার্ক ওয়ার্কশিট কোনটা আর ওয়ার্কবুক কোনটা? ওয়ার্কশিটটা হচ্ছে নর্মালি আমরা যেটাকে শিট বলি, সেটাই হচ্ছে একটা ওয়ার্কশিট। আর ওয়ার্কবুক হচ্ছে আপনার, এটা আমরা এক্সেলের প্রত্যেকটা ফাইল এক একটা ওয়ার্কবুক। এক্সেলে নতুন যখন আমি একটা ফাইল খুলবো, তার মানে হচ্ছে আমি নতুন একটা ওয়ার্কবুক খুললাম। এক্সেলে নতুন একটা ফাইল নিলাম মানে হচ্ছে আমি নতুন একটা ওয়ার্কবুক নিলাম। আর প্রত্যেকটা ওয়ার্কবুকের মধ্যে এক বা একাধিক ওয়ার্কশিট বা শিট থাকে। ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকে। এবং এই ওয়ার্কশিটটা কতগুলো হয়? 255টা শিট হয়, বা এর বেশি হইতে পারে। সেটা আপনার যদি হাই কনফিগারেশন পিসি হয়, তাহলে আপনার আরো বেশি হইতে পারে। আচ্ছা, ক্লাস রেকর্ড হইতেছে? প্রজেক্ট দেওয়া না হইলে রায়হানের সাথে কথা বলবেন। রায়হান। আচ্ছা। আর শীটটা হচ্ছে আমরা নর্মালি যেটা শীট বলি, যেখানে আমরা সব ধরনের কাজ করি। এই যে এটা একটা শীট। শীটের মধ্যে আসলে কি থাকে? সেল থাকে, সেল। এই সেলের মধ্যেই আমরা সব ধরনের কাজ করে থাকি। ঠিক আছে। যদি সাউন্ডের প্রবলেম হয়, সাথে সাথে আমাকে একটু বলবেন, সাউন্ডের যদি প্রবলেম হয়। আচ্ছা, ওয়ার্ডের ক্লাস শেষ হয় নাই? আমার জানার মতে ওয়ার্ডের ক্লাস শেষ। আজকে থেকে এক্সেল শুরু হওয়ার কথা। ঠিক আছে। আমাকে এরকমই বলে দিচ্ছে, যার জন্য এক্সেল শুরু করলাম। আর কোনো কোরি থাকলে রায়হানের সাথে কথা বলবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের শীট ছিল। শীট গুলো যে রো এবং কলামে ডিভাইড করা থাকে, রো কলামে ডিভাইড হয়ে এক একটা সেল হয়। আর রো থাকে হচ্ছে রো থাকে হচ্ছে 10,000, সরি, 10,38,576টা। আর কলাম থাকে হচ্ছে এক্সএফডি। এক্সএফডি কি সেটা আমরা পরে দেখবো, 16,000 সামথিং। অ্যাকচুয়াল সংখ্যাটা মনে নাই। সেল তো বললামই, সেল হচ্ছে এক একটা সেল হচ্ছে হার্ট অফ স্প্রেডশিট। প্রত্যেকটা সেল ম্যাক্সিমাম 255টা ক্যারেক্টার নিতে পারে। এবং সেলের মধ্যে আপনাকে যাবতীয় ক্যালকুলেশন ফর্মুলা যা আছে সবকিছু আপনাকে সেলের মধ্যেই করতে হবে। ঠিক আছে। ট্যাবস ট্যাবস বা কমান্ডস বা আমাদের নর্মালি 9টা ট্যাব বা মেনু থাকে। এই 9টা ট্যাব বা মেনু আমরা কাজ করার সময় অল্প অল্প শিখবো। মেনুগুলোর মধ্যে হোম, ইনসার্ট, ফরম্যাট, ফর্মুলা, ডাটা, লেআউট, এরকম। আর প্রত্যেকটার মধ্যে বিভিন্ন ধরনের এই যে গ্রুপ আছে,
সি গ্রুপ, রিসেট গ্রুপ, স্প্রেডশিট গ্রুপ, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এগুলো আমরা কাজ করার সময় যেটা 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 লাগবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আর আপনি যদি আপনার চান, আপনার এক্সেল ফাইলের বা একটা শিটের কতগুলা রো এবং কতগুলা কলাম আছে দেখতে চান, তাহলে কন্ট্রোল ডাউন অ্যারো দিলে সবার লাস্টে করতে যাবে, আর কন্ট্রোল রাইট অ্যারো দিলে সবার ডানের কলামে চলে যাবে, তাহলে আপনি দেখতে পারবেন। এই ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এক্সেলের এখানে বিভিন্ন ধরনের মাউস পয়েন্টার আছে, এগুলো আসলে ডিটেল ওইভাবে মনে থাকে না কখনোই, কাজ করার সময় কাজ করতে করতে মাথায় চলে আসে। তারপর এখানে বলা আছে কিছুটা। আপনি কোন সেলকে সিলেক্ট যখন করতে যাবেন দেখবেন আপনার মাউসের পয়েন্টার যদি এরকম থাকে, মোটা সাদা একটা প্লাস থাকে, তাহলে আপনি তখন সেলগুলোকে সিলেক্ট করতে পারবেন। যখন এরকম ব্লিঙ্ক করবে, আই বিম থাকবে, তখন আপনি টাইপ করতে পারবেন। যখন প্লাস থাকবে তখন আপনি এই ফিল হ্যান্ডেল থাকবে, তখন আমরা বলবো ফর্মুলা কপি করতে পারবেন, বা ড্র্যাগ বলবো। অনেক সময় দেখবেন কাজ করার সময় ড্র্যাগ বলবো, এটা ড্র্যাগ করেন, ঠিক আছে? ড্র্যাগ যখন বলবো তখন দেখবেন এই কালো প্লাসটা আসলে ড্র্যাগ করবেন। এইটা দিয়ে হচ্ছে রো বা কলাম সিলেক্ট হয়। পুরো রো বা পুরো কলাম সিলেক্ট করতে গেলে এই অ্যারোটা আসতে হবে। এই অ্যারোতে হচ্ছে, এটাই হচ্ছে, যদি আপনি দুইটা কলামের মাঝখানে জায়গা কম বেশি করতে চান, তখন আপনাকে এই এরকম যখন আপনার মাউসটা দেখতে হবে তখন আপনি করতে পারবেন। যদি দুইটা রো এর মাঝখানে জায়গা কম বেশি করতে চান, যখন আপনার মাউসটা এরকম সিম্বল আসবে তখন আপনি, যখন এই সিম্বলটা আসবে তখন আপনি দুইটা মাউসের মাঝখানের দুইটা, যখন এরকম আসবে তখন আপনি দুইটা রো এর মাঝখানে জায়গা কম বেশি করতে পারবেন। এটা হচ্ছে দুইটা কলামের মাঝখানে জায়গা কম বেশি করতে পারবেন। এটা হচ্ছে, এটা হচ্ছে রো কলাম, রো অথবা কলাম, কমপ্লিট একটা রো অথবা কমপ্লিট একটা কলাম আপনি সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনি যখন কোন সেলকে কপি করতে চাবেন, তখন আপনার মাউসটা যদি এরকম মোটা কালো একটা প্লাস আছে, তাহলে আপনি সেলকে কপি করতে পারবেন। এরকম যদি আই মাসে যদি মোটা এরকম সাদা একটা প্লাস আছে, তখন আপনি সেলকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসগুলো যেন মাথায় থাকে। এরকম আরো কিছু যে মাউস পয়েন্টার আছে, এরা মাউস পয়েন্টার, এটা নর্মালি এই এই মাউস পয়েন্টারটা হচ্ছে যখন আপনি কোন একটা সিলেক্টেড এর নাম্বার অফ সিলেক্টেড সেলস কে আপনি যখন মুভ করাবেন, তখন এটা হচ্ছে যখন আপনি সেলকে কপি করবেন, তখন এই যে দেখেন এই যে ছোট করে প্লাসটা আসছে, সেল কপি করতেছে, এই যে ছোট্ট করে একটা প্লাস আসছে, ঠিক আছে? সেল যখন কপি করে নিয়ে যাচ্ছি তখন এরকম একটা মাউস দেখতে হবে। যখন আপনি সেলগুলোকে মুভ করাবেন তখন এরকম হবে। আর এটা হচ্ছে নর্মাল আপনার এক্সেলের মাউস যেরকম হবে সেরকম। আচ্ছা, ফাংশন আর ফর্মুলা কি জিনিস? আচ্ছা, ফর্মুলা ফাংশন হচ্ছে আপনি এক্সেলে কাজ করার সময় বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করবেন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। এক্সেল মানেই হচ্ছে ফাংশনের ব্যবহার, ঠিক আছে? এই ফাংশন গুলো নিয়ে কাজ করার জন্য এক্সেল আপনি শিখবেন, মানে আপনাকে ফাংশন শিখতে হবে, বিভিন্ন ফাংশন। আমরা আহ, যোগ করার জন্য সাম ফাংশন ব্যবহার করব, তারপরে গড় করার জন্য এভারেজ ফাংশন, গণনা করার জন্য কাউন্ট ফাংশন, সর্বোচ্চ বের করার জন্য ম্যাক্স ফাংশন, সর্বনিম্ন বের করার জন্য মিন ফাংশন, এরকম বিভিন্ন ধরনের ফাংশন আমরা দেখবেন ব্যবহার করব। এই ব্যবহার করার সময় অনেক সময় আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা ফাংশন ছাড়াও করতে পারি। যেমন দুইটা সেলের ডাটাকে আমরা যোগ যদি করতে চাই, যোগ করতে চাইলে আমরা সরাসরি দুইটা সেলকে লিখে তার মাঝখানে, দুইটা সেলকে সিলেক্ট করে তার মাঝখানে একটা প্লাস সাইন দিলেই কিন্তু সেল দুটা যোগ হয়ে যাবে। আমরা এগুলো দেখবো। তো আপনি যদি কোনো ফর্মুলা লিখতে চান, ওটা থাকে, যদি কোনো ফর্মুলা লিখতে চান সকল ফাংশনই ফর্মুলার মধ্যেই পড়ে যাবে, কিন্তু ফর্মুলা গুলোকে আপনি আবার ফাংশন বলতে পারবেন না। ফর্মুলা মানেই আপনাকে যখনই একটা ফর্মুলা লিখবেন, এক্সেলে আপনাকে একটা ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে।
অবশ্যই যখন কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন, যেটাকে আমরা ফর্মুলা বলতেছি, ফর্মুলা লেখার সময় আপনি একটা ইকুয়াল সাইন দিয়ে শুরু করবেন। তারপরে আপনি সেল যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, গুণ করেন, গড় করেন, যাই করেন সেটা আপনি করবেন। তবে শর্ত হচ্ছে অবশ্যই সেটা ইকুয়াল দিয়ে শুরু হইতে হবে। বুঝতে পারছি? ইকুয়াল দিয়ে শুরু হতে হবে, এটা হলো শর্ত। এইখানে যখন বলতে দেখেন E2 + E3, এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে? আবার এখানে এটা একটা ফাংশন ব্যবহার করছে, এখানে ফাংশনের এক্সাক্ট এক্সাম্পল দেওয়া নাই। এটা একটা ফর্মুলা আপনি বলতে পারেন E2 + E3, এর সামনে যদি একটা ইকুয়াল থাকতো তাহলে আমরা এটাকে একটা ফর্মুলা বলতে পারতাম, ঠিক আছে? যদি এখানে এরকম একটা ইকুয়াল থাকতো আমরা বলতে পারতাম এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এরকম অনেক ফাংশন আছে, আমরা কাজ করতে করতে যেটা যেটা দরকার সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখানে ইউজফুল ফাংশন এগুলো কাজে লাগে খুব, আমরা সেগুলো কাজ করার সময় একটা একটা করে শিখবো, ঠিক আছে? এবং এক্সেলে একটা জিনিস আপনাকে শিখতে হবে, ইফের ব্যবহার আপনাকে শিখতে হবে। এক্সেল যদি ইফ না শিখেন তাহলে এক্সেলে কিছুই শিখতে পারবেন না। আপনাকে অবশ্যই এক্সেলে ইফ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা থাকতে হবে এবং পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি পরিষ্কার ধারণা না থাকে এক্সেল মনে হবে একটা বিষ, ঠিক আছে, পয়জন মনে হবে পুরোপুরি। এমন পয়জন, যে পয়জন দিনকে দিন খালি বাড়তেই থাকবে। কারণ ইফ ছাড়া আপনি এক্সেলে কিচ্ছু করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। ইফ আপনাকে শিখতেই হবে। যেখানে ইফ নাই তার মানে ওইখানে এক্সেল না হইলেও কাজ করা যাবে, কিন্তু কাজ কঠিন হবে। আর লজিক্যাল কাজ যখন করতে যাবেন তখন আপনাকে ইফ ব্যবহার করতেই হবে, ইফ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? আপনি এক্সেল কতটুকু বুঝেন নাকি বুঝেন না, এটা বোঝা, এটা জানার বা টেস্ট করার বেসিক কাজটা হচ্ছে আপনাকে ইফ দিয়ে একটা কাজ করতে দেওয়া। যদি আপনি ভালো করে বুঝেন তার মানে এক্সেলের বেসিক কাজটা আপনি বুঝেন, ভালো করে বুঝেন। এরপরে উপরে আরো অনেক অ্যাডভান্সড কাজ আছে, সেগুলো অন্য বিষয়। এটা আপনাকে ইফ করতে হবে, এটা একদম বেসিক জিনিস। এখানে আপনাকে সময় দিতে হবে, জোর দিতে হবে। একবারে বুঝবেন না, দুইবারে বুঝবেন না, তিনবারে বুঝবেন না, 10 বারে যদি বোঝা লাগে 10 বার বসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে আপনাদেরকে। এবং ইফ ব্যবহার করে দেখেন অনেক ফাংশন হয়েছে, সামের সাথে ইফ যোগ হয়ে সাম ইফ হয়ে গেছে, কাউন্টের সাথে ইফ যোগ হয়ে কাউন্ট ইফ হয়ে গেছে, এবারের সাথে এবারে ইফ হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর একটা বিষয় হচ্ছে আহ আচ্ছা, আপনার ইয়া দিয়ে দিন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিন সবাই, তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। এরপরে আমরা হচ্ছে রিলেটিভ সেল কোনটা, অ্যাবসলিউট সেল কোনটা, ঠিক আছে? রিলেটিভ সেল হচ্ছে যে কোনো একটা সেল, যে কোনো একটা সেলই হচ্ছে রিলেটিভ সেল। একটা সেল অ্যাড্রেস লেখা মানে সেটা রিলেটিভ সেল, ঠিক আছে? আর হচ্ছে আপনি যদি সেলের আগে, সেলের প্রত্যেকটা সেলের আবার বৈশিষ্ট্য আছে দেখবেন, সেলের সেলটা দুইটা অ্যালফাবেট থাকে বা দুইটা লেটার থাকে। প্রথম অ্যালফাবেটটা থাকে একটা, লেটারটা থাকে একটা ইংলিশ অ্যালফাবেট, ABCDEFGH এরকম, বা দুইটা লেটারও থাকতে পারে, তিনটা লেটারও থাকতে পারে। একটু এভাবে বললে ভালো হয়, দুইটা ভাগ থাকে। প্রথম ভাগটা হচ্ছে আপনার অ্যালফাবেট, দ্বিতীয় ভাগটা হচ্ছে একটা সংখ্যা। এভাবে বললেই ভালো হবে। প্রত্যেকটা সেল অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে একটা অ্যালফাবেট, একটা বা এক বা একাধিক অ্যালফাবেট। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এক বা একাধিক ডিজিট। অ্যালফাবেট দিয়ে আপনার কি বোঝাবে? অ্যালফাবেট দিয়ে বোঝাবে আপনার কলাম। আর ডিজিট মানে 1 2 3 4 5 6 7 8, ডিজিট দিয়ে আপনার বোঝাবে হচ্ছে রো, রো বা সারি। আর আপনার অ্যালফাবেট দিয়ে বোঝাবে হচ্ছে কলাম, বা কলামকে তো কলামই বলে, আর তো বাংলা কিছু বলে না। এই জিনিসগুলোর জন্য মাথা থাকে। আর এখানে আরেকটা জিনিস দেখতেছেন যে অ্যাবসলিউট সেল অ্যাড্রেস। অ্যাবসলিউট সেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি কোনো মানে সেলকে অ্যাবসলিউট করতে চান তাহলে তার কলামের আগে একটা ডলার সাইন দিতে হবে এবং তার রো এর আগে একটা ডলার সাইন দিতে হবে। এবং এটা যদি আপনি এক ক্লিকে করতে চান তাহলে সেল অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 দিবেন, তাহলেই ডলার সাইনটা একবারে চলে আসবে।
এই জিনিসটা এখানে বলা। ঠিক আছে? দেখেন এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকুনের মধ্যে বুঝতে পারার নাই এমন কোনো কিছু আছে কিনা বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, না থাকলে বলেন নাই, সেটাও বলতে পারেন, কোশ্চেন নাই। চ্যাট বক্সে বলতে হবে, চ্যাট বক্সে। আনমিউট করে এখন বলতে পারবেন না, আনমিউট করে বলা যাবে না, চ্যাট বক্সে বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের স্লাইডটা শেষ। আচ্ছা, আমরা প্রতিদিন কিছু অ্যাসাইনমেন্ট করবো, হ্যাঁ। আজকে আমরা যেহেতু প্রথম দিন একটু সহজ, আমরা দুইটা অ্যাসাইনমেন্ট করবো প্রথম দিনে। ওটা হলো আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। আমরা এই অ্যাসাইনমেন্টটা দেখবো কিভাবে করে। যদি কেউ সাথে সাথে করতে চান, অ্যাসাইনমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার কাছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাই, আমি এটা আপনাদের প্রোভাইড করতে পারতেছি না। যদি কেউ নিতে চান, সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিজেরাও সাথে সাথে প্র্যাকটিস চাইলে করতে পারেন। ঠিক আছে? একটা এক্সেল ফাইল খুলবো কিভাবে বলেন? কেউ একজন চ্যাট বক্সে বলেন একটা এক্সেল ফাইল কিভাবে খুলবো, নতুন একটা এক্সেল ফাইল। চ্যাট বক্সে কেউ একজন বলেন একটা এক্সেল ফাইল কিভাবে খুলবো। আমরা যেখানে একটা এক্সেল ফাইল খুলতে চাই, যেই ফোল্ডারে খুলতে চাই আগে সেই ফোল্ডারে দিতে হবে। কারণ আমি এখানে একটা রাইট ক্লিক করে নতুন ফোল্ডার খুললাম, একটা ফোল্ডার, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারের ভিতরে গেলাম, ডাবল ক্লিক, এখানে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, রাইট ক্লিক, নিউ, নিউ দিয়ে চলে যাব কোথায়, মাইক্রোসফট এক্সেল বা এক্সেল ওয়ার্কশিট।
এখানে আপনি একটা নাম দিবেন, এইখানে এই অবস্থাতে সিলেকশন আছে, এই অবস্থাতে নাম দিবেন। ধরেন আচ্ছা, তো শোনা হচ্ছে আমাকে? শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা আবার তাহলে শুরু করি। আমরা এখানে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় সেটা শিখছিলাম, তাই না? আমরা কি করছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। ফোল্ডার ক্রিয়েট করে তো আমরা আসলে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখছিলাম। এই যে আমাদের সেই ফোল্ডার, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার। দেখ, আমরা একটু প্রপার্টিস এটা রিনেম করে দিই। ক্লিক করলাম, প্রপার্টিস না। আমরা এটাকে একটা রাইট ক্লিক করি। রাইট ক্লিক করে চলে যাবো হোম অপশন। এখান থেকে আমরা চাইলে এটা রিনেম করতে পারি। রিনেম করে এটাকে আমরা দিয়ে দিব অ্যাসাইনমেন্ট, আইজিএন অ্যাসাইনমেন্ট 1। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট 1। কিছু শোনা যাচ্ছে না? শোনা যায় আমার কথা? সব শোনা যাচ্ছে? একটু ভালো করে চেক করেন।
এটাকে একটু ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ফাইল ওপেন হইলো। ফাইল ওপেন হওয়ার আগে আমরা একটু এইদিকে একটু ঘুরে ফিরে দেখে আসি। এখানে আসলে এই যে দেখেন কি লেখা আছে, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, তাই না? আমরা যে এখানে দেখছিলাম ওয়ার্ক বুক, এই ওয়ার্ক বুকে যখন ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক আপনি ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে যখন ক্লিক করবেন তখন আপনার নতুন একটা এক্সেল ফাইল ক্রিয়েট হবে। এই দেখেন এইখানে আপনার নাম আসে, এটার নাম কি, এই ফাইলের নাম কি, বুক ওয়ান। আর আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম এই যে সেই ফাইল অ্যাসাইনমেন্ট ওয়ান ডট এক্সএল। এই ফাইলটা কেবল ক্রিয়েট হচ্ছে, সেভও করা হয়নি। সেভ করলে আপনার ডকুমেন্টের এক্সটেনশন আসে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট ওয়ানে ফিরে যাই। এই নরজ, এই একটা দিমন তো পানি হেলাই কন। এই দেখেন অ্যাসাইনমেন্ট ওয়ানে এই যে উপরে উপরে যে একটা পার্ট, এটাকে বলে টুল বার। কোন পার্টটা? এতটুকু, এটাকে বলতেছে টুল বার। এটা কেন বলছে টুল বার? এইগুলোকে বলবো ট্যাব। আমরা দেখছিলাম 9টা ট্যাব দেখছিলাম না, এগুলোকে বলবো হচ্ছে ট্যাব। 9টা আছে। 13 বক্স, এটা ডিফল্ট না, ঠিক আছে, এটা ডিফল্ট না। এই 9টা ডিফল্ট হচ্ছে, এই 9টা থাকে। ওকে, আচ্ছা। আর এইগুলাকে বলা একটা গ্রুপ। এইগুলাকে বলা একটা গ্রুপ। লম্বা লম্বা বার দিয়ে যে ভাগ করা, এই যে একটা বার দিয়ে ভাগ করা প্রত্যেকটা গ্রুপ, এটার নাম ধরেন স্টাইল গ্রুপ। আবার এটার নাম হচ্ছে সেল গ্রুপ, এটার নাম হচ্ছে এডিটিং গ্রুপ, এটার নাম হচ্ছে নাম্বার গ্রুপ, এইটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট গ্রুপ। ঠিক আছে, আর এই প্রত্যেকটাকে বলা হচ্ছে একটা অপশন বাটন বা কমান্ড বাটন। এইগুলাকে বলা হচ্ছে অপশন বাটন বা কমান্ড বাটন। রেকর্ড কি হইতেছে? এগুলোকে বলে অপশন বাটন বা কমান্ড বাটন। ঠিক আছে, আর এই যে এইখানে মাঝে মাঝে আপনাদেরকে বলে এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করেন। কি এক্সপ্যান্ড করবেন? এই যেটা, এটাকে বলা হচ্ছে ডায়ালগ লঞ্চার। ডায়ালগ, কি হয়ে যাচ্ছে? ডায়ালগ লঞ্চার, ঠিক আছে। লঞ্চার, এই যে এইগুলোকে বলা একটা গ্রুপ। এইটা ইয়া দিয়েন না, রিমোট অ্যাক্সেস ইয়া দিয়েন না।
এই মাহমুদ হাসান মনকে হিসাব করতেছেন? মাহমুদ হাসান মন, এগুলোকে বলে কমান্ড বাটন। কমান্ড বাটন। গ্রুপ, এইগুলোকে বলে হচ্ছে ট্যাব, আর এইগুলোকে বলা হচ্ছে টুলবার। ঠিক আছে। আর একদম এই শুরু থেকে এই পর্যন্ত যা যা আছে, এই পুরো জায়গাটাকে আপনি বলবেন হচ্ছে রিবন। পুরো জায়গাটাকে কি বলবেন? রিবন। ওকে, এক্সেলের তাহলে ইয়া বুঝলেন, ইন্টারফেসের এক্সেলের ইন্টারফেসে কি কি আছে সেটাও জানলেন। তো কি দিচ্ছেন, এক্সেল ফাইল নিতে আবার? আচ্ছা, তাহলে ইন্টারফেস শেষ, সব মুছে দিলাম। এরপর এরপর ওই যে বলছিলাম যে শিট, এইটাকেই বলে হচ্ছে একটা ওয়ার্কশিট। ওকে, এটাকেই বলে একটা ওয়ার্কশিট। দেখতেছেন ছোট ছোট সেল, এই প্রত্যেকটাকে বলে একটা সেল। ক্লিক করতেছি, প্রত্যেকটা একটা সেল। প্রত্যেকটা সেলের অ্যাড্রেস কিভাবে বুঝবেন? দেখবেন এই সেল বরাবর উপরে কি লেখা আছে, এবিসিডি হরফে কি লেখা আছে, অ্যালফাবেটিক্যালি কি লেখা আছে, জি। তাহলে এই সেলটার কলাম হচ্ছে জি, একদম উপরে। আর রো কি, সেটা হচ্ছে একদম আনুভূমিক বরাবর বাম দিকে যে দেখবেন এই সেল বরাবর কোন সংখ্যাটা আছে, 9 9। তাহলে এই সেলের অ্যাড্রেস হচ্ছে জি 9। ঠিক আছে, এই সেলের অ্যাড্রেস হচ্ছে জি 9, বা সংক্ষেপে আপনি এই যেটাকে বলে নেম বক্স, এই নেম বক্সের মধ্যে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে নেম বক্স। নেম বক্সের মধ্যে আপনার এক্সেল একটা সেলের অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এটাকে বলে ফর্মুলা বার। এখানে আপনি যত ফর্মুলা লিখবেন সব ফর্মুলা চলে আসবে। যে সেলে আপনি ফর্মুলা লেখেন না কেন, সমস্ত ফর্মুলা এই সেলে ক্লিক করে লিখবেন, দেখবেন এইখানেও লেখা আসতেছে, সেলের মধ্যেও লেখা আসতেছে। তো আপনি এইখানে লেখেন আর সেলে লেখেন, যেখানে লেখেন কাজ করবেন। আর ওই যে আমরা দেখছিলাম, যদি আপনি দেখতে চান কলাম কতগুলো আছে, কন্ট্রোল চেপে কিবোর্ডের রাইট অ্যারো, এই যে দেখেন কলাম চলে আসছে, সর্বডানের কলাম এটা, এর ডানে আর কোনো কলাম নাই। কিবোর্ড চেপে কন্ট্রোল চেপে রাইট অ্যারো দিলে সর্বডানের কলামে চলে আসে। এখন এই কলাম কত, সংখ্যায় কত সেটা যদি দেখতে চান, ফাইল, মোর, অপশন, ফর্মুলাস, আর অন সি অন রেফারেন্স স্টাইল। ওকে, এই যে কলাম আছে কতগুলো তাহলে, 16,384। তাহলে টোটাল সেল আছে কতগুলো এক্সেলে, একটা শিটে বলেন? একটা শিট, এক্সেলের একটা শিটে তাহলে কতগুলো সেল আছে, কে বলতে পারবেন? এক্সেলের একটা শিটে কতগুলো সেল আছে, কে বলতে পারবেন?
অনেক, প্রায় 3 3 6, অনেক 17 বিলিয়নের উপরে সেল আছে একটা 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 শীটের মধ্যে। 17 বিলিয়নের উপরে সেল আছে, সেল 17 বিলিয়ন। ঠিক আছে, 17 বিলিয়ন সেল আছে। প্রত্যেক সেলে আপনি 255টা করে ক্যারেক্টার লিখতে পারবেন। আর হিসাব করে দেখেন কত ডাটা এখানে রাখা সম্ভব একটা সেলের মধ্যে, একটা শীটের মধ্যে, সরি, একটা শীটের মধ্যে আপনার সেল আছে 17 বিলিয়নের উপরে। এর প্রত্যেকটা শীট, প্রত্যেকটা সেল, 17 বিলিয়নের উপরে যে সেল, এর প্রত্যেকটা সেলের মধ্যে আপনি আবার 255টা করে ক্যারেক্টার লিখতে পারবেন ম্যাক্সিমাম। তাহলে একটা শীটের মধ্যে আপনার কি পরিমাণ ডাটা স্টোর করা সম্ভব? হ্যাঁ, এটা একদম ঠিকঠাক লিখতে হবে। 17 বিলিয়নের উপরে সেল আছে, ঠিক আছে? তাহলে কি পরিমাণে আপনি ডাটা রাখতে পারবেন? কথা বলার দরকার নাই, আপনি চ্যাট বক্সে শেয়ার করে দিন, আপনার প্রথমত চ্যাট বক্সে দেখতে হবে। আর কথা বলতে চাইলে হ্যান্ড রেজ করতে হবে, হ্যান্ড রেজ করলে কথা বলার সুযোগ দিবে। আর এই যে এখানে আসলাম কেমনে, এটা হচ্ছে সর্বশেষ সেল, এটা সর্ব লাস্টের সেল। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো দিবেন, সবার লাস্টের সারিতে চলে আসবে। Okay? তাহলে এই যে হচ্ছে আপনার সর্বশেষে সেল, যার সেল অ্যাড্রেস, যার কলাম হচ্ছে 16,000, কলাম নাম্বার 16,384, রোল নাম্বার হচ্ছে আপনার 10,38,576। এই দুটো যেন মুখস্থ থাকে, কলাম কতগুলা, রো কতগুলা। এরপর চলে আসেন, এখন এটাকে ঠিক করে দিই। আমরা তো কলাম ওইভাবে রাখবো না, কলামকে অ্যালফাবেটিক্যালি রাখবো। তাহলে এই যে R1 C1 রেফারেন্স সিস্টেম, এটা কোথায় দিলাম? তাহলে কলাম গুলো আবার এবিসিডি চলে আসবে। তো দেখেন এবিসিডি চলে আসছে, ঠিক আছে। এখন আমি তো সর্ব লাস্টের সেলে চলে আসছি, এখন প্রথম সেলে যাবো কিভাবে? এখন কিবোর্ড থেকে এরকম প্রেস করে কোনোদিনও যাইতে পারবেন না, ওরা এই যে ধরে রাখছি, এই ধরে রেখে আপনার উপরে যাওয়ার রাস্তা বন্ধ, 2 3 মিনিট সময় লাগবে। বুঝতে পারছি, 2 3 মিনিট আপনার সময় লেগে যাবে হয়ে গেলে। আপনি কন্ট্রোল চেপে হোম দিবেন, কন্ট্রোল চেপে হোম, ওই যে প্রথম সেলে চলে আসছে, A1 প্রথম সেল। প্রথম সেল A1, লাস্টের সেল অ্যাড্রেস কি? প্রথম সেল অ্যাড্রেস A1, লাস্টের সেল অ্যাড্রেস কি বলেন? A1 যদি প্রথম সেল অ্যাড্রেস হয়, লাস্টের সেল অ্যাড্রেস কত হবে? এগুলো আজকে আলোচনা হবে, এরপর আর আলোচনা হবে না, ঠিক আছে? এগুলো আপনাকে কেউ বলবেও না, এগুলো অনেক একটু সময় নেবে না, এগুলো জেনারেল নলেজ এক্সেলের, আর কিছু না। এখন বলেন লাস্টের সেল অ্যাড্রেস কি হবে? একটু আগে তো দেখলেন, প্রেজেন্টেশনে দেখাইছি, এক্সেল ফাইলে দেখাইছি, খেয়াল করেন নাই? একটু খাতা কলম নিয়ে তো বসতে হবে প্রতিদিন, যে কথাগুলো বলবো এগুলো একটু নোট ডাউন করতে হবে। ক্লাস টাইমে নোট ডাউন না করলে পরে আর নোট ডাউন করে এক্সএফটি, হ্যাঁ এটা হইছে, তারপর তাহলে অ্যাড্রেসটা কি হবে? এক্সএফটি তো কলাম, আর রো, অ্যাড্রেসটা লেখেন একসাথে, লেখেন আলাদা আলাদা না লিখে একসাথে লেখেন, অ্যাড্রেসটা কি আসবে? এই যে নেম বক্সে এই উপরে A1 এর এখানে কি লিখলে আপনি লাস্টে চলে যেতে পারবেন? কারণ এখানে লিখলাম D4, এন্টার দেই, এই দেখেন D4 এ চলে গেছে। এখন নেম বক্সে কি লিখলে আমি সবার সবার লাস্টে চলে যেতে পারবো?
ধরেন আমি সবার লাস্টে চলে যাইতে চাই, আমি তো নেম বক্সে অ্যাড্রেসটা দিলেই আমাকে নিয়ে যাবে, কিবোর্ড থেকে আপ আরো ডাউন আরো লেখারও দরকার নেই। কি লিখলে আমি সবার লাস্টের অ্যাড্রেসে যেতে পারবো, বা সবার লাস্টের অ্যাড্রেস থাকবে না। এ এ 10,08,576 তো সবার লাস্টের অ্যাড্রেস না, এটা হলো সবার লাস্টের রোড প্রথম কলাম। সবার লাস্টের রো প্রথম কলাম হচ্ছে A 10,18,576। তাহলে সবার লাস্টের কলামটা কি হবে? হ্যাঁ, এই যে একজন লিখছে, একজনের হয়েছে রিজওয়ান ইশরাক, এক্স 10,48,576। হ্যাঁ, ইশরাকের হয়েছে। তাহলে কি লিখবো? XFD 10,48,576। এন্টার দেই, এই যে সবার লাস্টে ছিল আমাদের কাছে। ঠিক আছে, তাহলে প্রথম ছিল আর লাস্টের ছিল, এটার জন্য মুখস্থ থাকবে। আবার প্রথম ছিল যাবো, দিব A1, প্রথম ছিল চলে আসলাম। ঠিক আছে, এই ছিল আমাদের পরিস্থিতিমূলক কথাবার্তা। আর মনে হয় কিছু বলার মতো নাই। আচ্ছা, এই যে নিচে আরেকটা কথা, শীট, শীট 1 লেখা আছে। এইখানে দেখবেন এই প্লাসে ক্লিক করবেন, এই প্লাসটায় ক্লিক করবেন, দেখবেন এরকম অসংখ্য শীট আসবে। যতবার প্লাসে ক্লিক করবেন আপনার কাছে নতুন নতুন শীট আসবে। ঠিক আছে, এরকম প্রায় 255টার মতো কম বেশি শীট আপনি পাবেন। আবার যদি এই শীটটা না চান তাহলে এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন, রাইট ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন, রাইট ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন, রাইট ক্লিক ডিলিট, সরি, রাইট ক্লিক ডিলিট। এখন কথা হচ্ছে, এই শীট গুলা কি একই না ভিন্ন ভিন্ন? প্রত্যেকটা শীট ভিন্ন ভিন্ন। কোন শীটের সাথে কোন শীটের ডাটার কোনো সংযোগ নাই। যদি সংযোগ করতে চান করতে পারবেন, কিন্তু সরাসরি কোনো সংযোগ নাই, আপনাকে সংযোগ করে দিতে হবে, তাহলে সংযোগ হবে, কানেকশন হবে। কিন্তু আপনাকে সেটা করে দিতে হবে, না করলে হবে না। আর এখানে দেখবেন আমরা প্রত্যেকটা শীটের হচ্ছে নাম, নাম চেঞ্জ করতে পারি। শীট 1 বাই ডিফল্ট আসে, শীট 2, শীট 3 এরকম আসবে। আপনি রাইট ক্লিক করে এখান থেকে রিনেম দিবেন, রিনেম, রিনেম দিলে এখান থেকে আপনি একটা নাম দিবেন। ধরেন আমরা অ্যাসাইনমেন্ট 1 করবো, অ্যাসাইনমেন্ট 1, এন্টার। আচ্ছা, এটা হলো, এটা গেল। আর নিচে আমাদের আর কাজ নাই। এইখানে দেখবেন 3টা ভিউ আছে, এটাকে বলতেছে নর্মাল ভিউ। আপনি সবসময় নর্মাল ভিউ থেকে কাজ করবেন। অনেক সময় দেখবেন কারো কারো শীট এরকম হয়ে যাবে, এইভাবেই তারা কাজ করতে থাকে, বুঝতে পারে না কি হইলো। এটা হচ্ছে আপনি পেজ লেআউট মোডে আছেন, পেজ লেআউট ভিউ এর মধ্যে আছেন, এখানে একটা ক্লিক করে গেছে। তাহলে আপনি কি করবেন? এই নর্মাল ভিউতে একটা ক্লিক করে তারপরে কাজ শুরু করবেন। ঠিক আছে, আবার অনেকের আছে ভুল করে এখানে একটা ক্লিক করে দেবেন, এই যে পেজ একদম ছোট হয়ে গেছে। আর কোনো ভুল খুঁজে পাই না, 2-3 বার ফাইল ওপেন করি একই রকম থাকে, আর বুঝতে পারি না, কাজও করতে পারি না। তো এটা হচ্ছে আপনার লেআউটের, প্রেজেন্টেশনের একটু ভুল আছে। আপনি এটাকে নর্মাল ভিউতে রাখবেন, নর্মাল ভিউতে রাখলে আপনি এই ভিউটা পেয়ে যাবেন, নর্মাল ক্লিক থাকলেই হবে। আর যদি জুম ইন জুম আউট করতে চান, এখানে আপনার জুম ইন জুম আউট আছে, অনেক সময় আপনার প্রয়োজন হবে, জুম ইন করা লাগবে, জুম আউটও করা লাগবে। ঠিক আছে, এই হলো প্রাইমারি কথাবার্তা। আর কোনো কথাবার্তা নাই, আমরা এখন সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাবো। জি, এটা হলো আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখানে আমাদের শীটের মধ্যে যা আছে, এটা হচ্ছে একদম বেসিক একটা কাজ। এক্সেল শুরু করার জন্য এক্সেলের পরিচিতি, এক্সেলের ফাংশন বা এক্সেল অপারেটর গুলোর কাজ জানার জন্য জাস্ট যোগ, গুণ আর ভাগ, আর কিছু নাই। আর পার্সেন্টেজ আছে, 4টা অপারেশন মাত্র। 4টা অপারেশন দিয়ে আমরা এক্সেল শুরু করব। এটা আমরা একটু তুলে ফেলি, হ্যাঁ।
অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না, অ্যাসাইনমেন্ট দেখে দেখে আমরা কাজ করবো, কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না। তবে লাস্টে একটা পরীক্ষা দিতে হবে আপনার। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে না। নামাজের ব্রেক নেবেন? কতক্ষণ?
মানে কয়টা থেকে কয়টা এটা বলতে হবে। জামাতে কেউ পড়লে 8:30 জামাত থাকবে না এখন, 8:30 না, মানে নর্মালি জামাত তো আরো আগে হয়। আচ্ছা, তাহলে কটা শুরু করবেন? কটা শুরু করবেন? ধরেন এখন ব্রেক দিলে কখন শুরু করবেন? আটটা চল্লিশে শুরু করি, হ্যাঁ, একটু ব্রেক দিই, 8:40 আমরা শুরু করি। দেখেন এখানে কাজ হচ্ছে, প্রথম যে টেবিলটা আছে, প্রথম টেবিলটার কাজ হচ্ছে আপনাকে জাস্ট কি করতে হবে, এখানে প্রত্যেকটা কম্পিউটারের ইউনিট প্রাইস দেওয়া আছে, অর্থাৎ একটা কম্পিউটারের দাম কত, তাহলে 5টা কম্পিউটারের দাম টোটাল কত হবে এটা বের করতে হবে। কি করতে হবে, আপনার ইউনিট প্রাইস দেওয়া আছে, একটা কম্পিউটারের দাম হচ্ছে 35,000 টাকা, তাহলে 5টা কম্পিউটারের দাম কত হবে টোটাল সেটা বের করতে হবে। তাহলে এটা কি করতে হবে বলুন তো? কি করতে হবে বলেন? দাম কেন? দাম তো এক্সেলের শব্দ, নর্মালি ম্যাথমেটিক্স আপনি কি করবেন, ম্যাথ করতে গেলে আপনি কি করবেন, একটা কম্পিউটার দাম 35,000 টাকা, 5টা কম্পিউটার দাম কত, মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই করতে হবে, গুণ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে কোনো ফর্মুলা লিখতে গেলে আগে একটা ইকুয়াল দিতে হবে, অবশ্যই ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে যেটা করতে হবে, আমার 35,000 যে সেলে আছে সেই সেল অ্যাড্রেস গুণ, যাদেরকে গুণ করতে চাই তাদের সেল অ্যাড্রেসের গুণ হবে। সবসময় সেল অ্যাড্রেসের আপনার ফর্মুলায় কখনো সরাসরি মানে ডাটা নিয়েও কাজ করতে পারেন, কিন্তু যদি কোনো সেলের ডাটা কেনে কাজ করতে, যেমন 35,000 কি একটা সেলের ডাটা, কোন সেল, বি2। আবার 5 একটা সেলের ডাটা, কোন সেল, সি2। তাইলে এইখানে আমরা কি করব, 35,000 আছে যে সেলে সেই সেল ইন্টু 5 আছে যে সেলে সেই সেল। আবার আপনি যদি কোনো সেলের, সেল ছাড়া ধরেন আপনি বাইরের কোনো কিছু গুণ করবেন, এটা তো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তাহলে কি করব, যদি কোনো সেলের ডাটা হয় তাহলে সেল অ্যাড্রেস গুলো দিয়ে গুণ করবো। তাহলে সেল অ্যাড্রেস 35,000 গুণ 5, তাহলে 35,000 সেল অ্যাড্রেস গুণ 5-এর সেল অ্যাড্রেস। আমরা এরকম সেল অ্যাড্রেস বলতেছি, কিন্তু সবসময় কিন্তু সেল অ্যাড্রেস বলবো না, সরাসরি বলবো 35,000-কে 5 দিয়ে গুণ দেন। তাহলে আপনার বুঝে নিতে হবে গুণ হবে হচ্ছে 35,000 সেল অ্যাড্রেস ইন্টু 5-এর সেল অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে কি গুণ হবে, 35,000, 35,000 সেল অ্যাড্রেস কত, ইকুয়াল দিয়ে প্রথমে 35,000 সেল অ্যাড্রেস, 35,000 সেল অ্যাড্রেসটা কত বলুন তো কেউ একজন, টেবিলটা পরে দেখে, একটু পরে দেখে। বি2, হ্যাঁ, তাহলে বি2 কিভাবে পাবেন, বি2 পাবেন হচ্ছে 35,000 উপর একটা ক্লিক করবেন, তাহলেই বি2 পাবেন। এই যে ইকুয়াল লিখছি, ইকুয়াল লেখার পর 35,000 উপর একটা ক্লিক, ওই যে বি2 চলে আসছে। তারপরে কি হবে, গুণ 5, 5-এর সেল অ্যাড্রেস, তাহলে 5-এর সেল অ্যাড্রেস কিভাবে পাবো, 5-এর উপর একটা ক্লিক করব, তাহলে বি2 ইন্টু সি2 হয়ে গেছে 35,000 গুণ 5। এবং ভালো করে খেয়াল করবেন, অনেক সময় আপনার ডাটা যখন অনেক বেশি হয়ে যাবে তখন আপনি অনেক সময় বুঝতে পারবেন না আসলে আমার প্রকৃত সংখ্যাটা সিলেক্ট হলো কিনা। এখানে একটা ভালো উপায় হচ্ছে কালার চেক করা। দেখেন 35,000 সেলের যে কালার, সেই কালারটাই কিন্তু বি2, আবার 5-এর যে কালার সেই কালারটাই কিন্তু সি2। তাহলে কালার দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এক একটা সেল এক একটা কালার
নির্দেশ করবে। তাহলে কালার দিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন সি টু আসলে কোন সেল, বি টু আসলে কোন সেল। বি টুর যে কালার, সেই কালারটাই হচ্ছে 35,000, 35,000 সেলে আছে, তাহলে 35,000 হচ্ছে বি টু। আবার সি টুর যে কালার সেটা হচ্ছে 5-এর সেল আছে, তাহলে সেটা হচ্ছে 5 আছে সি টু সেলে। তাহলে এই যে আমাদের সূত্র দেখা শেষ, ফর্মুলা দেখা শেষ। এখন কি করব, কিবোর্ড থেকে একটা এন্টার দিব, এন্টার। কিবোর্ড থেকে এন্টার দিবেন, কিবোর্ড থেকে এন্টার দিলাম, এই যে গুণফলটা চলে আসছে। ঠিক আছে, তারপরে কি করব, এই সেলের জন্য কি হবে বলেন তো, স্টেবিলাইজারের ক্ষেত্রে কি হবে? একটা স্টেবিলাইজারের দাম 3,000, তাহলে 6টা স্টেবিলাইজারের দাম কত? তাহলে 3,000 গুণ 6। একই রকম প্রিন্টার, একটা প্রিন্টারের দাম 4500, তাহলে 10টা প্রিন্টারের দাম কত? 4500 গুণ 10। তার মানে এই ফর্মুলা কিন্তু একই, প্রত্যেকের বি কলামের সাথে সি কলাম গুণ হচ্ছে, বি কলামের সাথে সি কলাম গুণ হচ্ছে, তাই না? তাহলে সম্পর্কগুলো কিন্তু একই, পরপর দুইটা কলামের মধ্যে জাস্ট গুণ হচ্ছে। তো এরকম যদি একই ফর্মুলা হয়, একই টাইপের ফর্মুলা হয়, তখন আমরা ওই ফর্মুলাটাকে বারবার লিখি না, একবারই লিখি, সেইটাকেই কপি পেস্ট করে দিই। তাহলে এইখানে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাই আমরা কপি পেস্ট করবো। কিভাবে করব? এই যে এইখানে দেখবেন ছোট্ট করে একটা ডট আছে, দেখা যায়? এই যে 1,75,000, এই যে সেলের কর্নারে এই যে ছোট্ট করে একটা নীল ডট, সবুজ ডট, এই ডটের এখানে আপনি মাউসটা নিয়ে যাবেন, দেখবেন এই যে কালো প্লাস আসবে। এখন হলো কপি হবে, এই কালো প্লাসের উপর হয় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই পুরাটা অ্যাপ্লাই হয়ে গেছে এই পর্যন্ত। ঠিক আছে, যেহেতু টেবিলটা সিলেক্ট করা আছে এই পর্যন্ত, কালার করা আছে, এর জন্য এই পর্যন্ত গেছে। তাহলে এখন একটু আপনি এই সূত্রটা মিলিয়ে দেখেন তো, এখানে কি সূত্র আসলো। এখানে একটা ডাবল ক্লিক করেন, কি আসছে? B3 × C3, তাহলে সূত্র ঠিক আছে, ঠিক আছে না? স্টেবিলাইজার B3 তে কি আছে? স্টেবিলাইজার ইউনিট প্রাইস। আর C3 তে কি আছে? স্টেবিলাইজার ইউনিট কোয়ান্টিটি, কতগুলো আছে। তাহলে 3,000 গুণ 6 হয়েছে না? 3,000 গুণ 6 বুঝাবে কি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এন্টার দিব। তারপরেরটা আবার ক্লিক করে দেখেন তো কি হচ্ছে। B4 × C4, তাহলে B4 হচ্ছে 4500, C4 হচ্ছে 10। তাহলে 4500-র সাথে 10 গুণ করতে চাইছিলাম, তাহলে সেটা হয়ে গেছে B4 × C4। হ্যাঁ, পরেরটা এরকম B4 C4। এর পরেরটা কত হবে? শূন্য, শূন্যটা একটু দেখেন, শূন্য কাকে কাকে গুণ করছে। শূন্য গুণ করছে B5 C5, ওই যে একই, একই প্রপার্টি, একই ধর্ম মেনে আসছে, একই বৈশিষ্ট্য মেনে আসছে, একই রাস্তা ধরে আসছে। ঠিক আছে, তাহলে B5 × C5, এখন B5 C5 এ যেহেতু কিছু নাই, সে আমাকে 0 দেখাচ্ছে। ঠিক আছে, আর এটা তো আমার আসলে দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। তাহলে এখানে কোনো ডাটা নাই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে চলে যাবে, কিবোর্ড থেকে ডিলিট। তাহলে এটা আমাদের হয়ে গেল। দেখেন এটা বুঝতে সমস্যা আছে কিনা, টোটালে কোনো সমস্যা আছে কিনা, টোটাল বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? একজন বলছেন না, বলেন। মোটরোলা, মোটো, কে আপনি? ক্যালকুলেশন কি বলেন? ক্যালকুলেশন কি? ক্যালকুলেশনটা হচ্ছে আপনার কম্পিউটার, ইউনিট প্রাইস মানে হলো, আচ্ছা কোন বাটন দিয়ে গুণ করবেন দেখবেন, শিফট চেপে 8 দিবেন, শিফট চেপে 8। এটা আবার বলা হয়নি, ভালো কোশ্চেন করছেন। শিফট চেপে 8 দিবেন, অথবা যদি আপনার কিবোর্ডটা বড় হয়, বড় কিবোর্ড গুলা, তাহলে দেখবেন একদম সর্ব ডান দিকে 0 1 2 3 4 5 6 ক্যালকুলেটরের মতো আছে, ক্যালকুলেটরের মতো কতগুলা আছে, ওইখানে দেখবেন 9-এর উপরে স্টার আছে, স্টার 9-এর উপরে, ওইটা দিলেও হবে। অথবা শিফট চেপে 8 দিবেন, ইউআই, কিবোর্ডে ইউআই এর উপর দেখেন 8 আছে, লেটার ইউআই, অ্যালফাবেট ইউআই, এর উপরে 8 আছে, শিফট চেপে 8 দিবেন, তাহলে স্টারটা আসবে, গুণ আসবে। অথবা একদম ডান দিকে দেখবেন ক্যালকুলেটরের মতো লেআউট আছে, এইখানে দেখবেন 9-এর উপরে স্টার আছে, ওই স্টার দিয়ে
আচ্ছা, গুণটা হচ্ছে ক্যালকুলেশন তো কিছুই না, এখানে আপনার ডাটা দেয়া আছে হচ্ছে কম্পিউটার। ইউনিট প্রাইস মানে কি? ইউনিট প্রাইস মানে কি? একটার দাম, একক দাম। আর কোয়ান্টিটি মানে কি? সংখ্যা কতগুলো আছে। তাহলে আপনার ইউনিট প্রাইস দেয়া আছে, কোয়ান্টিটি দেয়া আছে। একটার দাম বলছে 35,000, তাহলে পাঁচটার দাম কত হবে? 35,000 গুণ 5। একই রকম স্টেবিলাইজারের একটা দাম দেওয়া আছে 3,000, আছে 6টা, তাহলে 3,000 গুণ 6। একই রকম প্রিন্টারের দাম দেওয়া আছে 4500, আছে 10টা, তাহলে 4500 গুণ 10। ধরেন আপনারা কোর্সে কতজন ভর্তি হয়েছেন? আপনারা এই ক্লাসে কতজন? 64। তাহলে বলেন এই কোর্স থেকে নেক্সট ইনকাম কত? চৌষট্টি হাজার কিভাবে করলেন বলেন? 64,000 কিভাবে পেলেন? যেভাবে পাইছেন কম্পিউটার স্টেবিলাইজার প্রিন্টার হিসাবে একইভাবে আসবে। কিভাবে পাইছেন বলেন একদম? 64,000, 64 গুণ 1,000। 64 কি? ইউনিট প্রাইস কোনটা? আহ কোয়ান্টিটি কোনটা লেখেন। কোয়ান্টিটি কত আর ইউনিট প্রাইস কত, তারপরে গুণ দিয়ে বলেন। কোয়ান্টিটি কত, ইউনিট প্রাইস কত, তারপরে গুণ দিয়ে হিসাব দেন। 64 কি কোয়ান্টিটি না ইউনিট প্রাইস? 1,000 কি কোয়ান্টিটি নাকি ইউনিট প্রাইস? ঠিক আছে, কোয়ান্টিটি 64, ঠিক আছে। কোয়ান্টিটি 64, ইউনিট প্রাইস 1,000, হ্যাঁ। এই দুইটাকে গুণ করে কি পাইছেন? 64,000 টাকা পাইছেন। ওই হিসাব এখানেও একই কথা। বুঝে গেছে? দেখেন, তিনি বলছিলেন ক্যালকুলেশনটা বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা পরে যাই, ভ্যাটে যাই। আচ্ছা দেখেন, ভ্যাট হচ্ছে 15%। ভ্যাটের হিসাব করে কিভাবে? ভ্যাটের হিসাব কিভাবে করে কেউ একজন বলেন। পার্সেন্টেজ দিয়ে। সেটা তো বুঝলাম কিভাবে করে, ম্যাথমেটিক্সে কিভাবে করে। 10 to 0.15, ঠিক আছে। আচ্ছা জানি না, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা বলি এক্সেলে কিভাবে করবেন। এক্সেলে করবেন হচ্ছে যেই অ্যামাউন্টটা আছে, আপনারা কিন্তু মাঝে মাঝে নোট করবেন, যেগুলো এগুলো যেহেতু প্রথম শিখতেছেন মাঝে মাঝে নোট করবেন। আপনাকে যদি বলা হয় কোনো একটা সংখ্যার 15% ভ্যাট বের করেন, ধরেন সংখ্যাটা হচ্ছে 100। যদি আপনাকে কেউ বলে এক্সেলে, এক্সেলে আপনাকে 100 এর 15% বের করতে হবে। ভ্যাট থাকুক বা মানে ইংলিশে কি লাগবে, ভ্যাট, ট্যাক্স, আয়কর, আইটি, ডিসকাউন্ট, বোনাস, এইগুলো সব বাদ। হিসাবটা হচ্ছে পার্সেন্টেজের। ঠিক আছে, কেউ যদি আপনাকে বলে কোনো একটা সংখ্যার 15%, ঠিক আছে, কোন একটা সংখ্যার 15% বের করেন এক্সেলে। আচ্ছা ভ্যাটই বলি, ধরেন আপনাকে কেউ বললো 100 টাকার 15% ভ্যাট কত হবে, এটা এক্সেলে বের করে দেখাও। তাহলে আপনি কি করবেন? আপনি লিখবেন ইকুয়াল 100, অর্থাৎ যে সংখ্যাটার ভ্যাট বের করতে হবে সেই সংখ্যাটা, সংখ্যাটা কত 100, ইকুয়াল সংখ্যাটা, সংখ্যাটা যা তাই, সংখ্যাটা কত আমরা ধরছি, ধরে নিছি 100, বা আপনি 1,000, 10,000, 1,00,000 ধরতে পারেন। 100 এরপর হচ্ছে কথা, 100-র পর লিখবেন গুণ, গুণ কত পার্সেন্ট,
ধরি আমরা 15%, তাহলে 15%, ওই যে পার্সেন্টের সিম্বল যেটা সেটাই, বুঝা গেছে? তাহলে কি লিখবেন? লিখবেন হচ্ছে ইকুয়াল 100, এখানে যে সংখ্যাটা আসে তাই দিবেন, 100, 1000, 500, যা আসে তাই, যে সংখ্যা বলবে সেটা। এর পরেরটা হচ্ছে ফিক্সড, এরপরে আপনাকে একটা স্টার দিতে হবে। স্টার মানে কি? গুণ। আগে অবশ্যই একটা ইকুয়াল দিতে হবে, গুণ কত পার্সেন্ট ভ্যাট? 15%, তাহলে লিখবেন 15। কত পার্সেন্ট ভ্যাট? ধরেন 25%, তাহলে লিখবেন 25। কত পার্সেন্ট ভ্যাট? ধরেন 10%, তাহলে লিখবেন 10। এরপরে লিখে দিবেন পার্সেন্ট। এই ফরম্যাট ব্যবহার করতে হবে আপনাকে, ঠিক আছে? এই ফরম্যাটে আপনাকে এক্সেলে ভ্যাট বের করতে হবে। ভ্যাট বলতে কি? পার্সেন্টেজ বের করতে হবে। এইখানেও ইকুয়াল হবে, এইখানেও ইকুয়াল হবে, তিনটা সংখ্যার আমরা পার্সেন্টেজ বের করলাম। এই কাজটাই আমরা ফর্মুলা বারে করব। তাহলে কি লিখবো বলেন তো কেউ, কি লিখবো? ইকুয়াল, সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে টোটাল, এইখানে সেটা কত? 1,75,000। তাহলে 1,75,000 উপর একটা ক্লিক দিলাম, সেলের যত আসলো। তারপরে কি লিখতে হবে? ইনটু, ইনটু দিলাম কিবোর্ড থেকে, কত পার্সেন্ট? 15%। পার্সেন্টটা কই পাবেন? শিফট চেপে 5 দিবেন, শিফট চেপে 5, এই যে D2 ইনটু 15%, তারপরে এন্টার। আবার এটা ক্লিক করেন, একটা ডাবল ক্লিক করলাম, তাহলে এই পর্যন্ত চলে আসলো। এটাকে আমরা কেটে দিলাম। আর এইখানে এটা বুঝতে পারছি, দেখেন ভ্যাট বুঝতে পারছে কিনা, দেখেন ভ্যাটটা বুঝতে পারছে কিনা, আর ভ্যাটে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কি সমস্যা বলেন। আব্দুল্লাহ খন্দকার বলেন। আব্দুল্লাহ খন্দকার কি বুঝতে পারছেন এর জন্য স্যার বললেন নাকি? বুঝতেছি না। কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরপরে কি হবে? এর পরেরটা হচ্ছে পুরোপুরি বিপরীত, ঠিক আছে? এর পরেরটা পুরোপুরি আপনার বিপরীত। টোটাল দেওয়া আছে, আপনাকে এখন ইউনিট প্রাইস বের করতে হবে। টোটালটা বলা আছে, আপনাকে ইউনিট প্রাইস বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করবো? আর সাব টোটাল হচ্ছে এখানে ইকুয়াল, ধরেন এইটা যোগ এইটা যোগ এইটা, যোগগুলা কিবোর্ড থেকে দিছি।
এন্টার। তারপরে এইটাকে আপনি চাইলে ডান দিকে এইভাবে ড্র্যাগ করে দিতে পারেন। সাবটোটাল, প্রত্যেকটা সেকশনের সাবটোটাল আমরা এইভাবে দিতে পারি। ঠিক আছে, দেখেন তাহলে প্রথমটা কিন্তু শেষ। প্রথমটা নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি দেখেন। ক্ষেত্রে অনেক সময় কম্পিউটার স্কিল চাই, তখন আসলে এই যে আমার এই ট্রেনিং এর যে কিছু শিখছি এইটা আমি তখন কাজে লাগাইতে পারবো, and আমার সার্টিফিকেটটা হোল্ডার। সমস্যা নাই। তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা আমাদের বলছে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস হবে ইকুয়াল টোটাল, কিবোর্ড থেকে স্ল্যাশ দেবো, স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে ভাগ, টোটাল বলা আছে, কোয়ান্টিটি বলা আছে, তাহলে ইউনিট প্রাইস কত। গুণটা বললাম যে কিবোর্ড থেকে শিফট চেপে 8 দিবেন, অথবা একদম কিবোর্ডের ডান দিকে, কিবোর্ডের একদম দেখুন আছে একসাথে, 9 এর উপরে কি আছে, স্টার আছে। 10, এন্টার দিব। এন্টার দিয়ে কিছু বলবেন, ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। বলেন জান্নাতুল ফেরদৌসী, বলেন কিছু বলতে ছিল, বলেন। স্যার ওইটাই, ওই যে আপনি ড্র্যাগ করে দিয়েছেন না স্যার, ফার্স্ট একটা করার পরে ওই জিনিসটা বুঝতে পারি না, এটা একটু বোঝাই দিবেন। ড্র্যাগ করাটা বুঝতে পারেন নাই? মানে স্যার ইউনিট প্রাইস বা ব্যাটের মধ্যে ফার্স্টের রোটা রোটার রেজাল্ট করার পরে বাকি নিচের দুইটা বা তিনটা যে ড্র্যাগে একবারে করে ফেলেছেন সেই হ্যাঁ জিনিসটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। এটা হচ্ছে বললাম যেটা আপনি সূত্র লিখছেন। ঠিক আছে, যেটা সূত্র লিখছেন, সূত্র লিখলাম কোনটা, এইটাই, অথবা এই যেটা সূত্র লিখছি, যেটা সূত্র লিখছি তার সেলের একদম ডান দিকে নিচে দেখবেন একটা ছোট্ট করে ডট আছে, দেখা যায়? ছোট্ট একটা ডট দেখা যায়। এই ডটে যখন প্লাস আপনার মাউসটা আসবে, দেখবেন আপনার মাউসে যাবে কালো একটা প্লাস হয়ে যাবে। নর্মালি দেখবেন আপনার মাউস এরকম সাদা একটা প্লাস অল টাইম যখন সিলেকশন মোডে থাকবে। কিন্তু যখনই আপনি এখানে একটা ক্লিক করবেন, যখনই আপনি এই ডটটার কাছে আসবেন, তখন আপনার এই মাউসটা এই যে কালো একটা প্লাস হয়ে যাবে। এই কালো প্লাস হওয়ার পর মাউস আর নাড়ানাড়ি করবেন না, জাস্ট কি আপনার মাউস থেকে একটা ডাবল ক্লিক করবেন, লেফটের ডাবল ক্লিক, লেফট ক্লিকের ডাবল ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে সে একবারে যত দূর যায় সে নিয়ে নিবে। আর আপনি যদি সবগুলাকে ধরেন করতে না চান, সবগুলা সেলে, এই নিচে যতগুলা সেল আছে সবগুলাতে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন না, এই পর্যন্ত যাবেন, ধরেন 45,000 পর্যন্ত যাবো, আমার তো নিশ্চয়ই দরকার নাই, তখন কি করবেন, এইখানে ডাবল ক্লিক করবেন না, লেফট ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এইভাবে ড্র্যাগ করবেন, একটা একটা সেলে আপনার সূত্র অ্যাপ্লাই হবে। এই পর্যন্ত যাব, যে মাউস এবার ছেড়ে দিলাম, লেফট ক্লিকটা ছেড়ে দিলাম, তাহলে এই যে সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে? নিচেরটাও একই কাজ করছি। এই যে এইখানে এই ডটের এখানে একটা ডাবল ক্লিক করছি, আর যদি আপনি নিজে এই ডাবল ক্লিক দিলে অটোমেটিক চলে যাবে এই ভিতরে না,
এই ডটের উপর যখন কালো প্লাস আসবে এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক সেল গুলো নিয়ে নেবে, কোথায় কোথায় অ্যাপ্লাই হবে এই বরাবর যাদের পাবে সবাইকে নিয়ে নেবে। আর আপনি যদি নির্ধারিত আপনার পছন্দ মতো দেখতে চান তাহলে কি করবেন, এই কালো প্লাস আসার পরে লেফট ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এইভাবে ড্র্যাগ করবেন যত দূর যেতে চান। এবার কিন্তু আপনি আপনার মন মতো যত দূর খুশি যেতে পারবেন, আপনার সম্পূর্ণ আপনার কন্ট্রোলে, এবার অটোমেটিক না, ম্যানুয়াল। ঠিক আছে, আমরা এই পর্যন্তই রাখবো। আপনি যদি এখানে দেন তাও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, যেখানে আপনার খুশি সেখানে নিয়ে ছেড়ে দিবেন, মাউসটা ছেড়ে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে। আর আবার একজন হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? আক্তার আজাদ কিছু বললো, বলেন। যে স্যার, সাব টোটালটা আর একবার দেখালে ভালো হতো। আপনারাও শুধু যোগ করছি, আর কিচ্ছু করি নাই, শুধু যোগ করছি, কিবোর্ড থেকে প্লাস দিয়ে দিয়ে যোগ করছি, আর তো কিছু করি নাই। আচ্ছা, তারপরে বলতেছি, বললেন যেহেতু। সাবটোটালটা হচ্ছে এই যে দেখেন সূত্র হয়ে গেল, ওই যে এটা, এই যে just যোগ করছি, এই তিনটা যোগ করছি, আর কিছু না। ইউনিট প্রাইসটার যোগ, কোয়ান্টিটি গুলোর যোগ, টোটালের যোগ আর ভ্যাটের যোগ, আর কিছু না, শুধু যোগ করে গেছি। আচ্ছা, তাহলে আমাদের টোটাল গেল, টোটাল বের করতে পারলাম, ভ্যাট বের করতে পারলাম, ইউনিট প্রাইস বের করতে পারলাম। এরপরে হচ্ছে এখানে আমরা প্রফিট বের করা শিখবো। প্রফিট, প্রফিটের সূত্র কি? প্রফিটের সূত্র কি একটু লিখেন তো, প্রফিটের সূত্র। কি লিখতে পারবেন প্রফিটের সূত্র? প্রফিটের সূত্র কি বলেন একজন? না, প্রফিট মানে হচ্ছে বাই মাইনাস সেল না, সেল মাইনাস বাই, প্রফিট। বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য, হ্যাঁ। আর এখানে বিক্রয় মূল্য মানে হচ্ছে সেল, আর ক্রয় মূল্য মানে হচ্ছে এক্সপেন্স। তাহলে প্রফিট কি হবে? প্রফিট হবে হচ্ছে এই বরাবর সেলস কত, 35,000, তাই না? 3,50,000, 3,50,000 হচ্ছে সেলস। তাহলে 3,50,000 উপর একটা ক্লিক, মাইনাস এক্সপেন্স কত এটার, এক্সপেন্স হচ্ছে 3,20,000, এটা একটা ক্লিক, ক্লিক করে একটা এন্টার। তাহলে এটা হলো আপনার প্রফিট। তারপরে কি করবেন, এই দিকেও তো একই সূত্র, সেলস মাইনাস এক্সপেন্স, সেলস মাইনাস এক্সপেন্স। তাহলে এটাকে আমরা এখানে কি করতে পারি বলেন তো, কালো প্লাস আসলে একটা ডাবল ক্লিক করতে পারি। আচ্ছা, এটাকে আমরা লেফট ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে ডান দিকে ড্র্যাগ করব, তাহলে এই যে আমাদের সূত্রটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই শীটটা শেষ হইলো, এই অ্যাসাইনমেন্টটা শেষ। দেখেন বুঝতে পারছে কিনা। কোশ্চেন আছে কোনো? কোনো কোশ্চেন আশা করি নাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টে চলে যাই।
ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট। তো আমরা একটু সেকেন্ড অ্যাসাইনমেন্টে চাইলে আপনার একটা ছবি তুলে নিতে পারেন। আমি একটু, আপনারা চাইলে ছবি তুলে নেন, আমি একটু এটা টাইপ করতে থাকি দেখে দেখে। আচ্ছা, এটাও তো দেখাইতে হবে টাইপ করতেছি। নতুন একটা শিট নিলাম, ক্লাসে ক্লিক করলাম, নতুন একটা শিট আসলো, রাইট ক্লিক, রিনেম। এরপর আমরা লেখা শুরু করি। নেম আসছে নাই? নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, পি ফান্ড, পি ফান্ড, নেট পে। নেম ধরেন শাওন খান, 43123। আরিফুর রহমান, 1234। হাবিব খান, 1 কাটা। ইকরামুল, 14500। আবুল কালাম, 15600। রহমত আলী, 17500। আরিফ হোসেন, 16600। ওবায়দুল হক, 13200। নিমেশ কুমার, 8600। ফারহান আলী। এই হলো আমাদের ডাটা, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় দেখবেন আপনাদের নামগুলো এইভাবে কেটে যাবে। অনেক সময় দেখবেন নামগুলো, এই যে দেখেন না, শাওন খান কেটে গেছে, আরিফুর রহমান কেটে গেছে, আবুল কালাম কেটে গেছে। তখন কি করবেন, এই যে উপরে চলে যাবেন, টিআরবির মাঝখানে যে সেল আছে দেখবেন, ছোট্ট করে যে একটা দাগ আছে ডিভাইড করা, এইটার উপরে মাউসটা নিয়ে যাবেন, মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যেরকম হয়ে যাবে, কালো, দুই দিকে তীর, এরকম আসলে একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে অটোমেটিক দেখা নিয়ে নিবে, যতটুকুন দরকার ততটুকুন অটোমেটিক। আচ্ছা, আর একজন একটু কিভাবে সেলের বর্ডার দিতে হয় সেটা দেখতে চাইছিলেন, এটাতে দেখা দেই। যতগুলো সেলের বর্ডার দিবেন, সেলগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন এই যে বর্ডার, এই বর্ডার থেকে দিয়ে দিবেন অল বর্ডার। ঠিক আছে, এই যে বর্ডার হয়ে গেল, যতগুলো সেল সিলেক্ট করছি সবগুলোতে বর্ডার হয়ে গেল। এখন আমরা কাজে আসি। কি বলছে, হাউস রেন্ট কত, বেসিকের 40%। তাহলে দেন হাউস রেন্ট ইকুয়াল বেসিক, বেসিক কত, 43,000। তারপরে কি হবে, গুণ কত পার্সেন্ট, 40%, এন্টার। ঠিক আছে, হাউস রেন্ট হয়ে গেছে। তারপরে কি করব, এইখানে হয় একটা ডাবল ক্লিক করব, না হলে লেফট ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে নিচের দিকে ড্র্যাগ করব। ছেড়ে দিলাম, এই যে হয়ে গেল। এরপরে মেডিকেল, মেডিকেল কি হবে, ইকুয়াল, না বুঝলে সাথে সাথে বলবেন, মেডিকেল হবে 1500 টাকা। তাহলে এই 1500 টাকা কিন্তু কোনো ফর্মুলা না, এটা একটা ডাটা। তো ডাটা লেখার সময় ইকুয়াল দেওয়া যাবে না, এটা জাস্ট আমরা 1500 টাকা লিখবো, টাকা লিখে এন্টার। তারপরে আমরা এখানে একটা ডাবল ক্লিক করলাম, সাথে সাথে নিয়ে নিল। এরপরে প্রভিডেন্ট ফান্ডে ক্যালকুলেশন আছে, তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে
মেডিকেল কি লিখি নাই? মেডিকেল লিখতে আচ্ছা। প্রভিডেন্ট ফান্ড কত হবে? বেসিকের 10%, ইকুয়াল প্রভিডেন্ট ফান্ড হবে হচ্ছে বেসিকের 10%, তাহলে ইকুয়াল বেসিক ইন্টু 10%। শুধু পার্সেন্টের কাজ, আর কিচ্ছু নাই। এইগুলো পরে পরে হাউজিং ট্যাক্স না থাকলে এগুলো পরে দেখবো আছে। আপাতত ওটা ইচ্ছে কাজ করতে হবে, আপাতত এইভাবে বলেন। এন্টার। তারপরে এখানে একটা ডাবল ক্লিক, তারপরে বি ফান্ড কত হবে? বেসিকের 1%, ইকুয়াল বেসিক ইন্টু 1%। এন্টার। তারপরে একটা ডাবল ক্লিক, অটোমেটিক নিয়ে নেবে। এবার নেট পে। নেট পে কি হবে? কেউ কি বলতে পারবেন নেট পে কি হবে? আচ্ছা, নেট পে আগ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? সবগুলা পার্সেন্টেজের কাজ, এখানে পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ নেই, পার্সেন্টেজ আর যোগ বিয়োগ, সমস্যা নাই। আচ্ছা, নেট পে কি হবে? কে বলতে পারবেন নেট পে কি হবে? নেট পে কি হবে কে বলতে পারবেন? নেট পে কি হবে কে বলতে পারবেন? না, টোটাল না। না, সাম না। নেট পে হচ্ছে আপনার ইনকাম। নেট পে হিসাব কি? নেট পে হিসাব হচ্ছে আপনার ইনকাম মাইনাস, মানে সোজা কথায় নেট পেটা হচ্ছে আপনার আয় হইছে, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যা আছে সেটা হচ্ছে নেট হিসাব। আমরা অনেক হিসাব করি গ্রস, নেট। গ্রস মানে হচ্ছে আপনার শুধু ইনকাম, আপনার কত ইনকাম করছেন সেটাই গ্রস। গ্রসের মধ্যে কখনো ইয়ে আসে না, খরচ আসে না। গ্রস মানে হচ্ছে ইনকাম, ঠিক আছে? আর নেট মানে হচ্ছে যত ধরনের ইনকাম আছে সেইখান থেকে যত ধরনের ব্যয় আছে সেটা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমার নেট পে। এইখানে আমার ইনকাম হচ্ছে বেসিক, হাউস রেন্ট আর মেডিকেল, এই তিনটা আমার ইনকাম। আর প্রভিডেন্ট ফান্ড আর বেনিভোলেন্ট ফান্ড এই দুইটা কিন্তু আমার ব্যয়, এই দুইটা কিন্তু আমার ইনকাম না। ফান্ড গুলা কখনো ইনকাম না, ফান্ড গুলা সবসময় ব্যয় হিসেবে ধরা হয়। বুঝতে পারছি? বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে যেগুলো ইনকাম সেগুলো যোগ হবে, ইনকাম গুলো থেকে বা আপনার আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই নেট পে। তাহলে আপনার আয় হচ্ছে বেসিক, হাউস রেন্ট আর মেডিকেল, আর ব্যয় ধরতে পারেন পি ফান্ড আর বি ফান্ড। তাহলে কি করবেন? ইকুয়াল দিয়ে বেসিক যোগ হাউস রেন্ট যোগ, যোগটা কিবোর্ড থেকে দিচ্ছি, প্লাসটা কিবোর্ড থেকে, মেডিকেল ফান্ড, মেডিকেল, এই তিনটা হচ্ছে আমার ইনকাম, তাই এর জন্য যোগ। এরপরে পি ফান্ড কি? আমার ব্যয়, ব্যয় হওয়ার জন্য কি দিতে হবে? বিয়োগ। পি ফান্ড মাইনাস পি ফান্ড, এটা দেওয়ার পরে এন্টার। এন্টার দিলে এটা হচ্ছে আপনার নেট পে। ডাবল ক্লিক করলাম, চলে আসে। দেখেন বুঝতে পারছে কিনা? নেট পে সূত্রটা আবার একটু দেখাই। নেট পে কি আবার বলতেছি, নেট পে আপনি যেইখানেই দেখবেন, ব্যবসা বা ব্যবসা যদি কেউ করে থাকেন বা কেউ যদি হিসাব করে থাকবেন, যেইখানে দেখবেন নেট পে, নেট ইনকাম বা নেট, এই শব্দটা যেখানে দেখবেন বুঝে নেবেন সেখানে কি থাকবে? আপনার যত ধরনের আয় হইছে, আয়গুলো থেকে যত ধরনের ব্যয় আছে সেগুলো বাদ দিলে যা আছে সেটাই হচ্ছে নেট পে। এবং নেট পেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনকাম।
আপনার মাসে বেতন কত? একজন সরকারি চাকরিজীবীর আসলে দিন শেষে পকেটে কয় টাকা থাকে? মাসের শুরুতে একটা বেতন পায়। ধরেন একজন সরকারি বা আপনি যে চাকরি করেন, সরকারি বাদ দিয়ে যে চাকরি করেন, আপনার নেট ইনকাম আসলে কত? নেট ইনকামটা আসলে কত? বছরের মাসের শুরুতে আপনি একটা বেতন পাইলেন, মাসের শুরুতে একটা বেতন পেলেন 50,000 টাকা। সারা মাস খরচ করলেন ধরেন 49,999 টাকা। তাহলে আপনার আসলে নেট ইনকাম কত? নেট ইনকাম হলো 1 টাকা। আপনি আয় করছিলেন 50,000, সেখান থেকে ব্যয় হয়েছে 49,999 টাকা। তাহলে আপনার আসলে আসলে নেট ইনকাম আপনার হচ্ছে 1 টাকা, যেটা আপনার কাছে দিন শেষে থাকছে। বুঝতে পারছি? সেটা হচ্ছে আপনার নেট পে। এবং এইটা আপনি সঞ্চয় বলতে পারেন, এটা আপনার লাভও বলতে পারেন, এটা আপনার ওই যে রিজার্ভও বলতে পারেন। যা বলেন আর কি, খরচ বরচ করে যা থাকে মাসে আপনি যেটা হাতে রাখতে পারেন, সেটাই আপনার নেট। নেট হিসাবই ওইটা, আপনার হাতে যা থাকে। ঠিক আছে? দেখেন কোনো কোশ্চেন আছে কিনা? আজকের মতো এই দুটোই পড়াবো, আর পড়াবো না প্রথম দিন, এই দুটোই। কোনো ফান্ডটা হলো এটা হলো কি জমা হিসেবে আমাদের যে টোটাল যে এটা থাকবে এখান থেকে হলো, আর টোটালটা হলো এখান থেকে আরেকবার একটু বলেন, আমার নেট চলে গেছিল, বুঝতে পারি নাই। আরেকবার একটু কোশ্চেনটা করেন। যে আমি বলছি যে ওই যে পি ফ্যান্ড আর বি ফ্যান্ড আমার হুম, হুম। টোটাল যে স্যালারি আছে ওইখান থেকে এই দুইটা হলো মাইনাস যাবে। কেটে রাখবে, হ্যাঁ, মাইনাস হ্যাঁ। যাবে। আর ওইটা হলো আমার হলো পরবর্তীতে হলো জমা হিসেবে থাকছে। হ্যাঁ, পরবর্তীতে আপনি সেটা পাচ্ছেন, কিন্তু মাসিক হিসাবে তার পাচ্ছেন না। মাসিক হিসাবে ঠিক তার আছে, আসতেছে না। ক্লিয়ার। ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? এক্সেল কিন্তু আস্তে আস্তে কঠিন হবে, হ্যাঁ। প্রথম দুইটা সহজ, এরপর আস্তে আস্তে যখন ডিপে যাব আহ আরো কঠিন লাগবে। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আজকের মতো শেষ করবো এখানে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে শেষ করতেছি। থ্যাংক ইউ সবাই।